নমস্কার, আমি মৌসুমী শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা রানী চন্দর পূর্ণকুম্ভ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। ফটক পেরোতেই দেখি দুটো বানর বসে আছে হাঁটু মোড়ের দেওয়াল ঘেঁষে। দেখেই পিছু হটে এলেন শশী মহারাজ। বললেন, বানর সম্বন্ধে সাবধান থাকবেন। না, হাসি না। এখন অবশ্য অত বানর নেই এখানে, ধরে ধরে চালান দিয়েছে বাইরে। কিছুদিন আগেও যা বানর ছিল। আর অত্যাচারের কথা কি বলবো মশাই। একদিন আমি আসছি রাস্তা দিয়ে, প্রায় পৌঁছে গেছি সেবাশ্রমে। হঠাৎ দুটো বানর দুদিক থেকে এসে আমাকে টেনে একেবারে নালায় নিয়ে ফেলল। আমি তো হকচকিয়ে গেছি, কি করি ভেবে পাই না। শেষে নির্বাণী আখড়ার লোকেরা এসে বানর দুটোকে তাড়িয়ে আমাকে তোলে নালা থেকে। পরে অবশ্য বুঝলাম কেন তারা ধরেছিল আমাকে। শীতের জন্য দুটো হাত আমি চাদরের নিচে বুকে জড়িয়ে রেখেছিলাম, আর বানর দুটো ভেবেছে বুঝি খাবার নিয়ে চলেছি। সুবিধে পেলেই শশী মহারাজকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হই। অনেক কথা জেনে নি তাঁর কাজ হতে, পথ চলতে চলতে। বহু ঘটনায় জড়িত এ স্থান। শোনা দেখা অতীত বর্তমান দুই মিলিয়ে গেঁথে নিলে স্মৃতি থাকে স্পষ্ট মনে। স্নেহশীল রোগা পাতলা মানুষ শশী মহারাজ। জ্ঞানের পথেই চলেন সোজা। সহজ কথার সহজ মানে, বিচার বুদ্ধির পরিষ্কার মীমাংসা। ভক্তিরসের আবরণে গুলিয়ে যায় না কিছু। তদুপরি দরদি প্রাণের ছোঁয়াচ পাই তার আচরণে। এসেছি তীর্থে, বৃথা না হয় আশা। নানা আবর্তে পড়ে হাবুডুবু না খাই আমরা, সদা সতর্ক সে সম্বন্ধে তিনি। কোথায় কি দেখতে হবে, কিভাবে দেখতে হবে, কি জানা দরকার, কতখানি দরকার, সব বিষয়ই একটা পরিষ্কার ছক দেগে দেন আগে হতে। তাই অকারণ খোঁজাখুঁজি, আকুলি বিকুলি, ছটফটানির হাত হতে পরিত্রাণ পেয়ে যাই সহজে। শশী মহারাজ আসামের লোক, অনেক দিন ছিলেন শিলচরে। বর্দি দাদার সঙ্গে আলাপ তার বহুদিনের। কতকাল বাদে আবার দেখা এখানে। ঘুরে ফিরে তিনি কেবলই আসেন। হঠাৎ হঠাৎ মনে পড়ে যাওয়া নানান লোকের কথা জিজ্ঞেস করেন। এ কেমন আছে, সে কি করে। ছেলেবেলার গল্প বলেন। শৈশব কেটেছে যেখানে সেই স্মৃতি ভেসে ওঠে মনে। বলেন, সে জায়গাটা কেমন হয়েছে এখন? তেমনই আছে আমাদের সময় যা জঙ্গল ছিল সেখানে। সেই ভৈরবী কবে মারা গেল সে? সেবারের ফ্লাডে আমি তাকে প্রায় মুষ্টিভিক্ষার চাল দিয়ে আসতাম। থাকতো একটা উঁচু জায়গার মতো ঢিবির উপরে একটা চালা ঘরে। বানের জলে সেটা যেন দ্বীপের মতো হয়ে গেল, গলা অবধি জল। 4-5 দিন যেতে পারিনি। জল একটু কমলে চাল নিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, এ কদিন কি খেলেন? ভৈরবী বললে, কি আর খাবো। আমি বললাম, কিছু না খেয়ে থাকলেন কি করে? সে বলল, হ্যাঁ রে, এতদিন ধরে এত ভাত খেলাম, আর কটা দিন ভগবানের নাম খেয়ে কাটাতে পারবো না। যাতে কিন্তু চাঁড়াল ছিল ভৈরবী, অথচ কি কথা তার মুখে বুঝে দেখুন। তারপর চাল দিয়ে আসছি, ভৈরবী আমাদের ধরে পড়ল। বলল, এসেছ যখন, তখন আজ না খেয়ে যেতে পারবে না। চাল এনেছ, আমি রান্না করি, একসঙ্গে বসে খাওয়া যাবে। আমার সঙ্গে আর একটি ছেলেও ছিল। ঘরের চারদিকে কলা গাছ অনেকগুলি। ভৈরবী গাছের কাঁচকলা সিদ্ধ ভাত রাঁধল। কি বলবো মশাই, যেন অমৃত খেলাম সেদিন। এতদিন তো হয়ে গেল, এখনো সে স্বাদ মুখে লেগে আছে। শশী মহারাজের এই রকম ছোটখাটো সুখ স্মৃতিগুলি শুনতে বড় ভালো লাগে। সন্ন্যাসীর মনে সাধারণ মানুষের এই যে কোমলতা, এ অন্তর স্পর্শ করে। বর্দির বড় আকাঙ্ক্ষা, শ্রীমার গল্প শোনেন এদের মুখে। বলেন, বইয়ে যা পড়ি
তৃপ্তি হয় না। তার নিজ শিষ্য যারা মার অতি কাছাকাছি ছিলেন, তাদের কাউকে পেতাম যদি তো শুনতাম বসে। শশী মহারাজ নিয়ে এলেন রামময় মহারাজকে। শৈশবেই তিনি মার কাছে দীক্ষা নেন। শিশুর হাসি তার মুখে, মধুর কণ্ঠস্বর কথার ধ্বনিতে, গল্প বলবার ভঙ্গিটিও বড় সুন্দর। তন্ময় হয়ে শ্রীমার কথা বলেন, বলতে বলতে ভাবের আবেগে কোথায় চলে যান, যেন মার কোলে কচি শিশু বসে দোলা খায়। মুগ্ধ হয়ে শুনি, তার গল্পের ভিতর দিয়ে স্পষ্ট মাকে দেখি, যেন পর পর ছবি এক একটি। এ আর এক ধরনের সৃষ্টি, এর মাধুর্য আলাদা। ভিতরের সেই বিশেষ যোগাযোগ না থাকলে এমন মধুর রূপ নিয়ে ফুটে উঠতে পারে না। রামময় মহারাজ বললেন, তখন কি ছাই অত বুঝেছি? ছেলে মানুষ ছিলুম, আদর আবদারেই কেটে গেছে সময়। মাও ছোট্ট ছেলে বলেই খুব কাছে টেনে নিয়েছিলেন তাঁর। মার বড় বড় শিষ্যরা বলতেন, রামময় ছোট হয়েই জিতে গেল। কত সহজভাবে মা আমাদের কত বড় শিক্ষা দিতেন। মার জন্মদিন, তিনি তখন আছেন জয়রাম বাটিতে, ছোট্ট একখানা ঘরে। অনেক শিষ্য এসেছেন সেই উপলক্ষে। মা সবাইকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াতেন, সব কাজ নিজের হাতেই করতেন। আমি যখন প্রথম মার কাছে যাই, ভাবতে ভাবতে চলেছি, না জানি কেমন দেখব মাকে। গিয়ে দেখি ঘর ঝাড় দিচ্ছেন মা, অতি সাধারণ মাতৃমূর্তি, ঘরে ঘরে যেমন দেখি। অনেক দিন পর্যন্ত কথাটা মনে খচখচ করেছে। ভেবেছি, মা কি ঘর ঝাড়টা না দিয়ে পারতেন না, অন্তত ওই সময়টায়? শিশু মনে মার ওই ঘর ঝাড় দেওয়ার মূর্তিটি নিতে পারেনি সহজ মনে, খোঁচা বিদ্ধ। তা সেদিন জন্মদিনে মা আমাকে বললেন, ওরা এসেছে, যাও তো কিছু দুধ জোগাড় করে আনো গাঁ থেকে, পায়েস রাঁধব। আমি তখনই ঘোড়া কাঁধে বেরিয়ে গেলাম। ঘর ঘর ঘুরে 8 সের দুধ জোগাড় করে আনতে বেলা হয়ে গেল। ফিরে এলে পর সবাই বকলেন, কেন এত দেরি করলে? মা বসে আছেন সেই অবধি, মুখে জল দেননি এখনো পর্যন্ত। ঘরে ঢুকে দেখি মা বসে আছেন চৌকিতে পা ঝুলিয়ে, খোলা চুল। সবাই মাকে পুজো করছেন। আমি আসতেই মা বললেন, এসেছ? এতখানি বেলা হলো, খাওনি কিছু, এবার তোমার পুজো সেরে নাও। পাশেই একটা পাত্রে সাদা পদ্ম লাল পদ্ম ছিল, কোনটা নেব ভাবছি। মা বলে দিলেন, লাল পদ্ম নাও। দেখো তুলসী পাতা লেগে নেই তো ওতে। মাই মন্ত্র বলে দিলেন। সেই মন্ত্র আওড়ে মার পায়ে পদ্ম দিয়ে প্রণাম করলাম। মা বললেন, রোসো, আরো 2টো পদ্ম নাও। জ্ঞান আর গিরিন আজ উপস্থিত নেই, তারা তোমায় ভালোবাসে, তাদের নামে তুমি আমায় পদ্ম দাও। এই জ্ঞানদাই আমায় প্রথম নিয়ে গিয়েছিলেন মার কাছে। জ্ঞানদার কাছে 2বার আমি যা বকুনি খেয়েছি, একবার মার থালায় বসেই খেয়ে ফেলি। আমার দোষ নয়, আমি তো তখন ছোট, স্কুলে পড়ি। কাছাকাছি গ্রাম, শনি রবিবার এসে মার কাছে থাকি। সোমবারে একেবারে ক্লাস সেরে বাড়ি ফিরি। বাড়িতে আমার নিজের মা বাবা অবশ্যই খুবই অসন্তুষ্ট হতেন প্রথম প্রথম, কিন্তু পরে আর কিছু বলতেন না। লেখাপড়ায়ও সকলের চেয়ে ভালো ছিল, সেদিক দিয়েও বলবার কিছু ছিল না। তা সেই শনিবারে মা জানতেন আমি আসব। তার পাথরের থালাতেই প্রসাদ বেড়ে রেখে দিয়েছেন ঢাকা দিয়ে। বললেন, আগে খেয়ে নাও, সেই কখন খেয়েছ? আমি তখনই বসে গেলুম খেতে। এমন সময় জ্ঞানদা ঢুকে পড়লেন। বললেন, কি আক্কেল তোর, মার থালা এঁটো করে দিলি? মা কিন্তু থালা আর বদলালেন না। বললেন, কি হয়েছে, ছেলে খেয়েছে তাতে কি এঁটো হয়? তুমি ওকে বকো না জ্ঞান, ওই পাথরেই আমি খাবো। আর একবার শরৎ মহারাজের থালা এঁটো করে দিই। ওই জয়রাম বাটিতেই এসেছেন শরৎ মহারাজ, প্রায় এসে থাকতেন। তখন দেখেছি সে আর এক রূপের প্রকাশ। শরৎ মহারাজ থাকতেন পাশের ঘরে। প্রতিদিন সকালে মাকে প্রণাম করতে আসবেন, আমাকে দিয়ে খবর নেওয়াতেন, যা তো দেখে আয়,
মা এখন কি করছেন। দেখে এসে বলতুম, মা এখন তরকারি করছেন, কি ঘর ঝাড়ছেন, কি আটা মাখছেন, বাসন ধুচ্ছেন, মশলা বাটছেন, এমনি সব। তিনি আবার সাবধান করে দিতেন, মাকে যেন কিছু বলবি নে, চুপটি করে দেখবি আর এসে আমায় বলে যাবি। পাছে মাকে বিরক্ত করা হয় তাই সাবধান করে দিতেন। শেষে যখন এসে বলতুম, মা এবার বসে আছেন, তখন ঠিক বলছিস তো, ঠিক বলছিস তো বলতে বলতে শরৎ মহারাজ উঠতেন। প্রকাণ্ড লম্বা চওড়া মানুষ ছিলেন। সেই মানুষ যখন হেলতে দুলতে মাকে প্রণাম করতে যেতেন, দেখবার মতো ছিল। শরৎ মহারাজ ঘরে ঢুকে সেই বিরাট শরীর মাটিতে লুটিয়ে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করে চলে আসতেন। শরৎ মহারাজের কাছে কত গল্প শুনতাম স্বামী বিবেকানন্দের, বসে বসে আমাকে শোনাতেন সেসব। একবার স্বামী বিবেকানন্দ, শরৎ মহারাজ আর স্বামী অভেদানন্দ বেরিয়েছেন কোনো পাহাড়ে। স্বামীজির শরীর খারাপ হলো। একদিন একটু বেগুনের ঝোল খেতে চাইলেন। শরৎ মহারাজ স্বামী অভেদানন্দ বেড়াতে বেড়াতে দেখেন এক অবস্থাপন্ন লোকের বাড়ির ক্ষেতে অনেক বেগুন ধরে আছে। তাঁরা দুটি বেগুন চাইলেন তা থেকে। লোকটি একটিও দিতে রাজি হলো না। কি করেন তারা? ফিরে চলে এলেন। শুনে স্বামীজি বললেন, তোরা আমার কিরকম গুরু ভাই রে, আমার জন্য দুটো বেগুন চুরি করে আনতে পারলি নে? শরৎ মহারাজ স্বামী অভেদানন্দকে নিয়ে আবার গেলেন সেই গৃহস্থের বাড়িতে। এবার পরামর্শ ছিল, একজন গিয়ে লোকটির সঙ্গে পরমার্থ প্রসঙ্গ জুড়বেন, আর একজন পটাপট দুটো বেগুন ক্ষেত থেকে তুলে নিয়ে আসবেন। এমনি সব মজার মজার কত গল্প। আর একবার পাহাড়েই ভ্রমণে বেরিয়েছেন এই তিনজন। খাবার পাননি সারাদিন। ঘুরতে ঘুরতে এক অর্থবান লোকের দুয়ারে গিয়ে দাঁড়ালেন। কিন্তু লোকটি ভিক্ষা দেওয়া দূরে থাক, যা তা করে তাড়িয়ে দিল তাঁদের। স্বামী অভেদানন্দ বললেন, এই করে হবে না, তোমরা হেসো না, দূরে দাঁড়িয়ে মজা দেখো। জানো না কি এদের রীতি? গারওয়াল সে দাতা নেহি, লাঠি বেগার দেতা নেহি। লাঠি দেখিয়ে ভিক্ষে আদায় করব বলে তিনি কোষে মাথায় পাগড়ি বেঁধে লম্বা একটা লাঠি হাতে নিয়ে ফের সেই গাড়োয়ালের বাড়িতেই গেলেন। গিয়ে হাতের লাঠি উঠোনে ঠুকে হুমকি দিয়ে দাঁড়াতে সেই গৃহকর্তা ছুটে এসে পায়ে পড়ল। অভেদানন্দ একবার করে হুমকি দিয়ে মাটিতে লাঠি ঠোকেন আর বলেন, আটা লাও, ঘিউ লাও, মিঠাই লাও। আর লোকটি দৌড়ে দৌড়ে ঘর থেকে তা এনে এনে পায়ের কাছে জড়ো করে। তিনি সেই সব নিয়ে স্বামীজিদের কাছে ফিরে এলেন। তিনজনের তখন কি হাসি! এই শরৎ মহারাজের থালাতে বসেই একদিন আমি খেয়ে ফেলি। মা তাকে খাইয়ে দাইয়ে সেই পাতেই আমায় খেতে দিলেন। মা খেতে দিয়েছেন, ভাববার কি আছে, বসে গেলাম খেতে। কিন্তু কপালে আছে বকুনি খাওয়া। পড়ে গেলাম সেবারেও জ্ঞানদারি সামনে। রামময় মহারাজের এই জ্ঞানদার কাছেও শুনি কত গল্প মায়ের, আলাদা করে সব লিখবার মতো। মা সাক্ষাৎ ভগবতী ছিলেন, কিন্তু এ মার আর এক রূপ। জ্ঞান মহারাজ বলেন, শরীরময় দগদগে পাঁচরা 4 মাস বিছানায় ছিল। মা নিজের হাতে খাইয়ে দিতেন, ঘা ধুয়ে ওষুধ লাগিয়ে দিতেন। মাছ খেতে পছন্দ করতাম না। মা বাড়া ভাতের ভিতরে কাঁটা বেছে মাগুর মাছ লুকিয়ে রেখে প্রতি গ্রাস মুখে তুলে দিতেন। কি না রক্ত পরিষ্কার হবে। শুনি আর ভাবি, মায়ের এই রূপ ছিল বলেই তো তিনি মা। তাই তো তাঁর সন্তানরা আজও পাকা চুলে ভরা মাথা নিয়ে শিশুভাবে রূপান্তরিত হন মার কথা বলতে গিয়ে। এ জিনিস বোঝায় কে কাকে। সারা দিন কেটে যায় তাঁবুর ভিতরে বসে গল্পে গল্পে। কোথা দিয়ে কাটলো টের পেলাম না মোটে। কিন্তু হাত পাগুলো একবার না নাড়লে নয়। আড়ষ্ট হয়ে গেছি শীতে। হাঁটতে শুরু করি শহরের ভিতর দিয়ে। দলে দলে যাত্রী আসছে এখানে নানা ট্রেনে। সারাক্ষণ তাদের ভিড় লেগে আছে রাস্তা জুড়ে। হাউমাউ করে উঠল বুড়ি যাত্রী টাঙা হতে নেমে। কোথায় এনে ফেললো বাবা দেখো, আবার কোথায় নিয়ে যেতে চায়। টাঙাওয়ালা নামতে দেবে না গাড়ি হতে। পিছন পিছন ছুটে আসে, বলে, আগে ভাড়া দাও, পিছে উতার জানা।
বুড়ি আঁচলের খুঁট শক্ত করে চেপে থাকে, বলে, কি কপালের গেরো রে বাবা, ডাকাতের হাতে পড়লাম যে। ও বাবা, বাবা। দাদা এগিয়ে যান। কি বুড়িমা? বুড়ি বলে, দেখো না, স্টেশনের ভিড়ের মধ্যে দলছাড়া হয়ে পড়লুম। আসছি কোন নগর হতে। আরো একবার এসেছিলুম এখানে বহুদিন আগে, জানা জায়গায় তো। বললুম নিয়ে চলো আমাকে সেখানে, তা মুখ পোড়া গাড়োয়ান আমাকে কোথায় কোথায় ঘুরিয়ে মারছে দেখো। টাঙ্গাওয়ালা বলে, কি করব বাবু, 2.25 ঘন্টা হলো এ বুড়ি কেবল আমাকে ঘুরিয়ে মারছে। কোথায় যাবে বলে না, খালি বলে চলো চলো। দাদা বললেন, কোথায় যাবেন আপনি? জায়গাটার নাম ঠিকানা তো জানি নে বাবা, তবে সেবার যে এসেছিনু রাস্তাটা মনে আছে। এই এতখানি চওড়া একটা বড় রাস্তা, তার পাশেই ডান হাতি একটা সরু গলি দিয়ে ঢুকতে হতো। দাদা চিন্তায় পড়ছেন, কত তো বড় রাস্তা, কত তার সরু গলি এখানে, কিন্তু বুড়ির কোনটা? বুড়ির আর তর্স হয় না, দাদার দুহাত চেপে ধরে। দাও না বাবা আমাকে আমার দলে পৌঁছে তাড়াতাড়ি, তারাও না জানি কত ভাবছে এতক্ষণে। দাদা বললেন, কার সঙ্গে এসেছেন? পুরুষ একজন ছিল তো সঙ্গে, তার নাম কি? সে বাবা, তার নাম তো জানি নে, তাতে কিছু আটকাবে না। আমি না জানলেও দলের লোক জানে বই কি, তারাই নাম বলে দেবে তোমায়। তুমি আগে আমাকে নিয়ে চলো সেখানে। হতাশ দৃষ্টিতে দাদা তাকান। বর্দি বললেন, এক কাজ করো, ঘাটে নিয়ে গিয়ে এক মুরব্বির মতো পান্ডা দেখে তার হাতে বুড়িকে ছেড়ে দাও। পান্ডা ঠিক খুঁজে বের করবে দলকে। বর্দি আর আমি অপেক্ষায় থাকি হরকি পৌরির পুলের পাশে। লোক আসে যায়, আটার গুলি ফেলে জলে। এক মনে মাছের খেলা দেখি দাঁড়িয়ে। বচসাল আগে ভৈরবীতে বৈষ্ণবীতে সিঁড়ির কোণে থলথলে বৈষ্ণবী ঠোঁট টিপে হেসে উস্কে দেয় আগুন। ভৈরবী ওঠে তিরিং বিরিং করে জ্বলে। গালির তোড়ে বুঝতে পারি ঝগড়া লেগেছিল ভৈরবীতে খানিক আগে। একজন সংগ্রামস্থল পরিত্যাগ করতেই দর্শক বৈষ্ণবী অকুস্থানে এসে ইন্ধন যোগাচ্ছে অন্যটিকে। রসালো ঝগড়ার স্বাদ কে চায় সহজে ছাড়তে? বেটে খাটো কালো রঙের ভৈরবী, অল্প বয়স, হাতে ত্রিশূল খড়পর, গলায় রুদ্রাক্ষ। আচমকা আমায় টানতে টানতে নিয়ে চলল। বললে, ওই ওই দেখুন যাচ্ছে, ওই যে ঘাটের সিঁড়ি বেয়ে উঠে গেল, ওই বেটিরই যত হিংসে আমার উপরে। আমি কেন ভিক্ষে বেশি পাই? আরে আমি হলাম আসল ভৈরবী, 8 সাল হলো এখানে আছি। ও তখন ছিল কোথায়? দেখিনি কি আমি? ও তো ক্যাংলার মতো পড়ে থাকতো রাস্তায়। আজ এই 2 বছর হলো মাত্র ভৈরবী হয়েছে। কিসের এত দাপট? আমি ভিক্ষে বেশি পাই তো বলি, তোর তাতে কি? আমি গোসাইয়ের ঘরের মেয়ে, গোসাইয়ের ঘরের বউ, নবদ্বীপের পাঁচুগোপাল গোসাই, নিত্যানন্দ মন্দিরের সেবায়েত, তার মেয়ে আমি। না জানে কে? তারকেশ্বরের নাম শুনেছেন তো? পাপ মুখে বলতে নেই বলে সে হঠাৎ গলার স্বর নামিয়ে দৃষ্টি আত্মস্থ করে আঙুল দিয়ে বুক দেখালো। বললে, মানে সেই তারকেশ্বর আমার মধ্যে দেখা দিয়েছেন কি না? ভাবখানা যেন এসব কারোর জানবার কথা নয়। নেহাত পুণ্য বলে জেনে ফেললাম আমি। হাত দিয়ে সে যেন দৈবাত খোলা দরজাটা দুম করে বন্ধ করে দিল। বলল, যাক সে কথা। এখন আমার মধ্যে লোকে যদি কিছু দেখতে পায়, আমাকে যদি বেশি বেশি দেয়, তবে হিংসে কেন করবে বলুন? বলি, আমি কি তোদের মতন ভিখিরি, দিন রাত ভিক্ষে করে বেড়াই? আমি হলাম আসল ভৈরবী। গেরুয়া পরি, নিয়ম মাফিক বাঁধ ছাঁদ দিই, কপালে সিন্দুর ভস্য মাখি, মন্তর পরে খপ্পর হাতে নিয়ে বেরিয়ে যাই। 10 কোষ জানি না, 12 কোষ জানি না, এক টানা ভিক্ষে করে চলে আসি। ফের মন্তর পরে সাজসজ্জা খুলে ফেলি, হয়ে গেল সারাদিনের মতো। আর আমার সঙ্গে কিনা তোর তুলনা? বলি, গোসাই ঘরের বউ যে হও, তোমার স্বামী? হ্যাঁ, স্বামীও আমার সঙ্গেই এসেছেন সাধু হয়ে। ওই যে বললাম তারকেশ্বরের কথা, ধন্না দিয়েছিলাম, তিনি আমার মধ্যে দেখা দিলেন। তখন কি আর পারি ঘরে থাকতে? তা আমাদের তো আবার একলা চলে আসতে নেই, মেয়ে মানুষ জানেন তো, একলা এলেই লোকে রটাবে বেরিয়ে গেছে। স্বামীকে বললাম, উপায় কি?
আমার তো আর ঘরে থাকা চলবে না। বুঝে শুনে স্বামীও চলে এলেন। এখানেই থাকেন, আলাদা থাকি, মাঝে মাঝে দেখা হয়। সন্তান সন্ততি? তাও ছিল, দুই ছেলে। তাদের ওই গঙ্গার জলে রেখে দিয়েছি। বেশ আছি নিশ্চিন্তি। দাদা এসে তাড়া দিলেন। শেষ পর্যন্ত বুড়িকে পেরেছেন দলে পৌঁছে দিতে, পাণ্ডার মারফত পাণ্ডা ঘেঁটে ঘেঁটে। বুড়ির দলের পাণ্ডা এসে নিয়ে গেল তাকে। রাত হয়ে গেছে। বর্দির থলি ছিল আমার কাছে, আনি দুয়ানিতে ভরা, সারা দিনের দান খয়রাতের বরাদ্দ করা। তাই খুলে মনের সুখে এক মুঠো আনি দুয়ানি তুলে ফেলে দিলাম ভৈরবীর খড়পড়ে। হাত বাড়িয়ে খড়পড়ের পয়সা নিতে নিতে ভৈরবী তাকায় চারদিকে। ভাবখানা, সেই আগের ভৈরবী কানা বেটি গেল কোথায়? কাছে পিঠে থেকে থাকিস তো দেখ কেন আমি ভিক্ষে বেশি পাই। বিছানার ভিতরে পা দুটো গরম হয় না সারা রাতেও। ঠান্ডা পা পেটে ঢুকিয়ে কত আর পারি। আজ মোজা পায়ে দিয়ে তবে শোবো। বর্দি বাক্স খুলে দাদার একজোড়া গরম মোজা বের করে দিলেন আমায়। নিজের হাতে বুনে দিয়েছিলেন দাদাকে গত শীতে। মোজা জোড়া হাতে নিয়ে হতবুদ্ধি হয়ে যাই। বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে দেখি। পায়ে দেব কি করে? গোড়ালি, পায়ের পাতা, সরু মোটা, কোনো গড়ন নেই। ঠিক যেন মার হাতের তৈরি বোতল ঝুলিয়ে রাখা শিকে দুটি। বর্দি রুখে ওঠেন। পায়ে দিয়েই দেখো না, এ হচ্ছে মিলিটারি মোজা, নতুন প্যাটার্ন। বেচারা দাদা। আজই সকালে কথা প্রসঙ্গে স্বামী অনুভবানন্দ বলছিলেন শ্রীমার উল্লেখ করে যে মা ছিলেন সর্বংসহা। ভাবি, কিন্তু আমার এই দাদার মতো সর্বংসহা কে এই সংসারে, যাকে নাকি অম্লান বদনে এই মোজা পায়ে দিতে হয়েছে এবং দিয়ে খুশি হয়েছেন এই ভাবও ভাবে ফোটাতে হয়েছে। ভান্ডারা হচ্ছে রোজই এখন আখড়াগুলিতে। এ এক সামাজিক ব্যাপার সাধুমণ্ডলীর মধ্যে। প্রতি আখড়া একটা করে ভান্ডারা দেবেই দেবে। যে পারে, মানে যার সামর্থ্যে কুলোয়, সমষ্টি ভান্ডারা দেয়। অর্থাৎ যত সাধু, যত সম্প্রদায়ের সকলেরই নিমন্ত্রণ থাকে তাতে। আর যে না পারে সে ব্যষ্টি ভান্ডারা দেয়। প্রতি আখড়া থেকে আসেন 2-5 জন করে নিমন্ত্রণ রক্ষা করতে হিসাব অনুপাতে। ছড়িদারের কাছে আগে হতে লিস্ট দিতে হয় কে কি ভান্ডারা দিতে চায়। সেই বুঝে সে দিন ফেলে। কবে কবে সমষ্টি হবে, কবে কোথায় ব্যষ্টি। একদিনে 2-3 জায়গায় ব্যষ্টি হতে পারে, কিন্তু একদিনে একাধিক সমষ্টি হলে অসুবিধে দুপক্ষেরই। নিমন্ত্রিতরা যেখানে 2 দিন খেতে পাবে সেখানে তাদের 1 দিন ফাঁকি পড়ে। আর যারা খাবার আয়োজন করেন 2 জায়গায় খাইয়েদের ভাগাভাগি হওয়ার দরুন তাদের খাবার নষ্ট হয়। সঠিক সংখ্যার নিশ্চয়তা থাকে না কোনো। স্বামী অনুভবানন্দ বললেন, আমাদেরও ভান্ডারা দিতে হয়। আমরা দিই ঠাকুরের জন্মতিথিতেই ফি কুম্ভে। ব্যষ্টি দিই, সমষ্টির টাকা কোথায়? এই ব্যষ্টির টাকা কটাই কত কষ্টে জোগাড় হয়। কিন্তু এবার এখানে এত বেশি ভান্ডারা হচ্ছে যে ফাঁক নেই একেবারে। সব দিনই আগে হতে লিস্টে উঠে ভরাট হয়ে আছে একেবারে। ছড়িদার দিন দিতে পারছে না মোটে। আজও গিয়েছিলাম। অনেক কষ্টে শেষে 20-এ একটা খালি দিন পাওয়া গেল। সেই দিনই আমরা ভান্ডারা দিয়ে দেব ভাবছি। একটা আখড়া এবার 5 বার 6 বার করে ভান্ডারা দিচ্ছে। ওদের ভাবনা কি? 6 বার কেন, সারা মাস দিতে পারে। প্রভূত সম্পত্তিশালী আখড়াগুলি, বিশাল জমিদারি। এ তো নির্বাণী আখড়া, সকলের চেয়ে ধনী। তার মণ্ডলেশ্বর কৃষ্ণানন্দ সেবার কেদারবদ্রী গেলেন 200 চেলা সঙ্গে নিয়ে। 25,000 টাকা খরচ করে এলেন এক যাত্রায়। এবার শুনছি কৃষ্ণানন্দ 6টা ভান্ডারা দেবেন বই কি। ভান্ডারার খরচ তো আর ওদের লাগে না। কোটিপতি, লাখপতি, গুজরাটি, মারোয়ারি ভক্ত আসে। সারা বছরের ব্যবসা বাণিজ্যের পর ভান্ডারা দিয়ে সাধু খাইয়ে পাপ ক্ষয় করে যায়। শাস্ত্রেই তো আছে বিধান, সাধুদের খাওয়ালে পুণ্যি হয়। কয়েকটা আখড়া মিলে একটা পঞ্চায়েতি। মহান্ত তার প্রধান। মহান্তের উপর মণ্ডলেশ্বর সর্বপ্রধান। খুব পণ্ডিতজনই মণ্ডলেশ্বর নির্বাচিত হন। পঞ্চায়েতি হল কর্মসমিতি।
ক্ষমতা থাকে এদের হাতে। মণ্ডলেশ্বর হন পঞ্চায়েতির হাতের পুতুল। মহান্তরা চেলা তৈরি করে মন্ত্র দেন, মণ্ডলেশ্বর দেন সন্ন্যাস। বর্তমান মণ্ডলেশ্বরদের মধ্যে সবচেয়ে পণ্ডিত হলেন জীবানন্দ, আর ধনী হলেন কৃষ্ণানন্দ। সেদিন এই কৃষ্ণানন্দেরই আখড়ায় গিয়েছিলাম ভান্ডারা দেখতে। ভান্ডারা হচ্ছে শুনি কেবল। ভান্ডারাটা কি ব্যাপার দেখতে হবে চোখে। দূরে দূরে হয় দুপুরবেলা, যাওয়া ঘটে ওঠে না সময় মতো। নির্বাণী আখড়া কাছে, আজ সেখানেই ভান্ডারা। শুনে ছুটতে ছুটতে গেলাম খাওয়া সেরেই। গিয়ে দেখি ততক্ষণে লোহার শিকের প্রকাণ্ড ফটক বন্ধ হয়ে গেছে, ভিতর থেকে তালাচাবি দিয়ে। নিমন্ত্রিতেরা এসে গেছেন সবাই, এখন বাজে লোকের ভিড় আটকানো দরকার। আমাদেরই মতো আরো অনেকে জড়ো হয়েছে ফটকের সামনে। সাধু দর্শনে মহাপুণ্য, আর একসঙ্গে এত সাধু দর্শন, এই ভান্ডারার মতো সুযোগ আর কিসে। তাই যেখানেই ভান্ডারা হয়, রাস্তার দুদিক ঠাসা, পুণ্যার্থীরা রোদ জল মানে না, অপেক্ষায় দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কিন্তু কতক্ষণ আর থাকা যায় এভাবে? পুষ্ট মারোয়ারি গিন্নি 3 জন শুয়েই পড়লেন ধুলোতে আঁচল বিছিয়ে। ফটকের ওদিকে টুল পেতে বসে আছে ছড়িদার, মুখ ঘুরিয়ে রূপোর আশাশোটা নিয়ে। বাইরে হতে কাকতি মিনতি জানাই, এ সাধুজি, এ বাবাজি, একবার যে রাসা খোলিয়ে। কিছুতেই পাষাণ মন গলে না, বন্ধ দুয়ার খোলে না। কি আর করি, 1 পা এগোই, 3 পা পিছই, ধীরে ধীরে বিষণ্ণ বদনে ফিরে চলি। মোড়ের মাথায় দাঁড়িয়েছিলেন এক ভদ্রলোক। বললেন, যাতে কেউ এখানে দাঁড়াও, সাধু লোক এহি রাস্তা সে লটেঙ্গে। পা ভারী হয়ে উঠেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দাঁড়াবো কত, বক বক করি নিজের মনে। রাস্তার পাশে উঁচু দেওয়াল, কারুর বাড়ির সীমানা ঘেরা। সেই দেয়ালের মাথা দেখিয়ে ভদ্রলোক বললেন, উস পর চড়কে बैठो। এবার মেজাজ বিগড়ে ওঠে। ওর মুখ তাকাই, লোকটা ঠাট্টা করছে না তো? নয়তো দেয়ালের ওপর উঠে বানরের মতো পা ঝুলিয়ে শাড়ি বেঁধে বসে থাকা এ কি মানুষের পক্ষে সম্ভব, বিশেষ করে মেয়ে মানুষের? ভদ্রলোক কি বুঝলেন, আইয়ে আইয়ে বলে আদর করে ডেকে নিয়ে গেলেন সেই দেয়াল ঘেরা বাড়িতে। ভিতরে ঢুকে দেখি, বাইরে থেকে যেটা উঁচু দেয়াল মনে হয়েছিল, তার মাথা সমান মাটি ফেলা উঁচু আঙিনা। হেঁটে হেঁটে সোজা উঠে যাওয়া যায় দেয়ালের মাথায়। এই ভদ্রলোকেরই বাড়ি এটা। সাধুদের আসতে দেরি আছে। ইত্যবসরে তিনি ঘুরে ঘুরে আমাদের তাঁর বাগান দেখাতে লাগলেন। যত্নে লাগানো নানান রকম ফলের গাছে ভরা বাগান, আম, পেয়ারা, জাম, আমলকি, কত কি। একটা গাছে দেখি পাতা শূন্য কালো ডালের গায়ে অগুন্তি সাদা ফুল, কি সুন্দর। কি গাছ এটা? ভদ্রলোক বললেন, নাশপাতি কা পেড়। নাশপাতি গাছ দেখেছি পাতায় ছাওয়া, ফলে ভরা অবস্থায়। এর এমন বাহার দেখিনি আগে কখনো। বাগানের সবুজ গাছগুলির ফাঁকে ফাঁকে এক একটি নাশপাতি গাছ যেন সাজানো ছবি এক একখানি। রব উঠল, সাধুরা আসছেন, সাধুরা এসে গেলেন। ওকে ধাক্কা মেরে ছুটে এসে বসলাম সেই দেয়ালেরই মাথায়, 2 পা বাইরে ঝুলিয়ে। মোটর, রিক্সা, হর্ন, ঘণ্টা, টাঙা, শিঙা, মানুষের হর্ষ উল্লাস সব মিলিয়ে এক প্রচণ্ড কলরব। ঝকঝকে মোটরে চেপে চললেন মণ্ডলেশ্বররা, ফুলের মালার বোঝা গলায়। দেখেই তাদের আলাদা করা যায়। বৃদ্ধ সাধু যারা অসমর্থ, রিক্সা টাঙা ভাগে ভাড়া নিলেন 3-4 জন এক একটায়। বাদ বাকি সব হাঁটলেন এ মুখে ও মুখে, যার যেদিকে গন্তব্য। আশ্চর্য, এদের মধ্যে কে যে কি কিছু বোঝবার উপায় নেই। শুনেছি সমষ্টি ভান্ডারায় নাকি অনেক বড় বড় মহাত্মা সাধুও আসেন, যারা নির্জন তপস্যায় দিবারাত্রি কাটান লোকচক্ষুর অন্তরালে। কিন্তু চোখের দেখা দেখে আমরা সাধারণ মানুষ বুঝব কি উপায়? সবাই তো প্রায় একই রকম। এক একজনের মুখে অনুসন্ধিৎসু দৃষ্টি ফেলতে না ফেলতে তিনি এগিয়ে যান। আর একজনের মুখ ধরি, ভিড় সাফ হয়ে যায়, মনে গাঁথা পড়েন না কেউ। কি পরিহাস! এখানে প্রায় 60-70টা ছোট বড় আখড়া। ভান্ডারার খাওয়াও বাঁধা ধরা। মোটা মোটা পুরি,
বাঙালি সাধুরা বলেন ঘুঁটে রুটি। সেদিন বলছিলেন স্বামী অনুভবানন্দ, বেটারা কি খেতে জানে। একবার রামকৃষ্ণ মিশনের ভান্ডারাতে সেক্রেটারি স্বামী বললেন, কি শক্ত শক্ত পুরি কচুরি খায় রোজ, ছেঁড়া যায় না দাঁত দিয়ে। আমাদের দেশের খাবার করে ওদের খাওয়াতে হবে। এবার পুরীর বদলে ফুলকো ফুলকো লুচি করো, খেয়ে দেখুক। কিন্তু কাকে খাওয়াবো ফুলকো লুচি? ময়াম দেওয়া লুচিগুলি ওরা হাতে নিয়ে টিপে গুড়িয়ে দেয় আর বলে, এগুলো খাবো কি করে? দেখুন ব্যাপার, ওদের ওই ঘুঁটে রুটি নইলে মুখে রোচে না। তা সেই মোটা মোটা শক্ত পুরি কচুরি তরকারি এখানে এরা বলে শাক, চাটনি আর কড়া পাকের শক্ত লাড্ডুর মতো বুঁদের মন্ডা। ডাল ভান্ডারায় অচল, কারণ ডাল জল দিয়ে ফোটাতে হয়। যে তরকারি জলে রান্না হবে তা হলো কাঁচা ভান্ডারা, অনেকের আপত্তি থাকে খেতে। শাক সবজি আলু কপির তরকারিতে আলাদা জলের প্রয়োজন হয় না, কাজেই ভান্ডারায় চলে তা। ভাবি, প্রতি ভান্ডারায় এই একই খাবার খুশি বনে খান কি করে সাধুরা? কত দূর দূর থেকে হেঁটে আসেন তারা ভান্ডারায় খেতে। দেহ রাখতে দুটি আহারের প্রয়োজন তো সকলেরই। শশী মহারাজ বললেন, ভান্ডারা দেখবার এত শখ? আজ হরিহর মঠে ভান্ডারা, গিয়ে দেখে আসুন। হরিহর মঠ তো সেবাশ্রমের রাস্তার এপার ওপার, কিন্তু যাবো যে সব নিয়েই তো যত গোল। ঠিক যে সময় সেবাশ্রমে খাবার ঘণ্টা পড়ে সে সময় হরিহর মঠে ভান্ডারা শুরু হবে। খাওয়া ফেলে ভান্ডারা দেখতে গেলে এখানে এদের অসুবিধে ফেলতে হয়। খাবার আগলে বসে থাকবেন হয়তো গিরিন মহারাজ, মানিক ব্রহ্মচারী, সে বড় অন্যায়। আর খেতে গেলে ভান্ডারা দেখা ঘটে না। খাওয়া সেরে যতক্ষণে যাব ততক্ষণে ওদের ফটক বন্ধ হয়ে যাবে। বর্দি বললেন, বড় ভুল হয়ে গেল। যদি বলে রাখতাম কাল যে আজ আমরা খাবো না দুপুরে, তবেই সব সমস্যার সমাধান হয়ে যেত। একদিন না খেয়ে থাকলে কি এমন? 7-5 ভাবতে ভাবতে আকড়ার ঘাটে স্নান সেরে ফিরছি, ভিজে কাপড়ের পুঁটলি হাতে নিয়ে। হরিহর মঠের পাশ দিয়ে আসতে দেখি হুড় হুড় করে সন্ন্যাসীর দল ঢুকছে ভিতরে, নারকেলের মালার কমণ্ডলু হাতে নিয়ে। ফটকে সেই দিনের সেই ছড়িদার বসে। এ নাকি সব ভান্ডারাতেই এভাবে উপস্থিত থাকে, ফর্দ হাতে নিয়ে। কোন আখড়া সাধু এলো, কে এলো না, কেন এলো না, সব হিসেব রাখা, তদারক করাই কাজ এর সময়। সাধুরা ঢুকছেন, এখন কি আর পারবো ঢুকতে? এক পায়ে দু পায়ে বর্দির হাত ধরে এগোতে এগোতে সাধুর দলে ভিড়ে ঢুকেই পড়লাম মঠের ভিতরে। এখন যাই কোন দিকে? চারদিকেই আয়োজন। মাঠ জুড়ে, বারান্দা জুড়ে মাটির গেলাস পড়েছে সারি সারি। সাধুরা বসলেই পাতা আর খাবার পরিবেশন করা হবে একসঙ্গে, নয়তো উড়ে তছনছ হবে শুকনো পাতার থালা হাওয়াতে। এর মধ্যে পা বাড়িয়ে কি ধমক খাবো শেষটায়? ইতি উতি চাই আর গলা বাড়িয়ে দেখি। সামনের বারান্দা পেরিয়ে ঘরের ভেতর ঢুকছে যে সবাই, কি ওখানে? গুটি গুটি চলে আসি সামনে। বড় একটা হলঘর, মেঝে জোড়া কার্পেট, দেয়ালের গা ঘেঁষে সাদা ফরাসের উপর বিশেষভাবে একসার ফুলকারি আসন পাতা। অন্যান্য মণ্ডলেশ্বরদের নিয়ে হরিহর মঠের মণ্ডলেশ্বর বসে আছেন, যে যার জায়গায় নিশ্চল পুতুলের মতো। ন্যাড়া মাথার ঠিক মাঝখানটাতে একটি করে গাঁদা ফুল। ভক্তরা কেউ বোধহয় পুজো করে গেছেন এদের একটু আগে, যেন শিবের মাথায় ফুল চড়িয়েছে নিশ্চিন্ত মনে। বুঝলাম এই বিশেষ আসন কেবল মণ্ডলেশ্বরদের জন্য। তাঁরা আরও যারা আসবেন বসবেন এগুলিতে। অন্যরা বসছেন কার্পেটের উপর। অকুলান হলে অগত্যা যে যেখানে পারেন, এ নিয়ে বিসম্বাদ নেই কোনো। কেবল মণ্ডলেশ্বরদের বেলাই রীতিনীতির এদিক ওদিক হবার উপায় নেই এক চুল। এইসব ভান্ডারায় মান দিতে হয় মণ্ডলেশ্বরদের। ভক্তরা যাঁরা যখন ভান্ডারা দেন, খাবার আগে তাদের স্ত্রী পুত্র পরিবার উপযুক্ত অর্ঘ্য সাজিয়ে নিয়ে এসে এদের প্রত্যেককে পুজো করে গাত্রবস্ত্র, ধর্মগ্রন্থ ও টাকা প্রণামী দেন। ভালো মন্দ কম বেশি এ দিতেই হবে। সিল্কের চাদরই গাত্রবস্ত্র হিসাবে দেওয়া হয় বেশিরভাগ। যারা এত টাকা খরচ করে সমষ্টি দেন তাদের আর টাকার কি অভাব।
মাঝবয়সী একজন সাধু, এই মঠেরই কর্তা ব্যক্তি, সুন্দর, শক্তিশালী। দেখেছি একে দু একবার আগে, সোনা বাঁধানো দাঁত, হাসতেই চিনতে পারলাম। তিনি এসে বললেন, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে গিয়ে বসো, পরে ভিড় বেড়ে গেলে ঢুকতে পারবে না, দেখতেও পাবে না কিছু। সাধুটিকে ভালোই লাগতো, কথা শুনে সাহস বেড়ে গেল। বললাম, এখন তো থাকবার উপায় নেই, খানিক পরে যদি আবার আসি। মনে পড়ল ছড়িদারের কথা, ঢুকতে যদি না দেয় সে। সাধুকে জানাই মনের ভীতি। সাধু আমাদের নিয়ে চলে এলেন ফটকে, হাত দিয়ে আমাদের দেখিয়ে ছড়িদারকে কি যেন সব বললেন তরবরিয়ে। ছড়িদার সম্মতি জ্ঞাপন করতে করতে ডাইনে বাঁয়ে মাথা হেলিয়ে মুখ চিনে রাখল আমাদের। সেবাশ্রমে ফিরে এসে গোগ্রাসে গিলে আবার চলে এলাম মঠে। ভোজ শুরু হয়নি এখনো, সবে পরিবেশন চলছে পাতে। শয়ে শয়ে সাধুরা বসে গেছেন এক এক সারিতে। গীতার ৫ অধ্যায় আওড়াচ্ছেন সমবেত সুরে। খাবার পূর্বে নিয়ম এদের এই। খোলা জায়গা, দলে দলে কাক চিল উঠছে মাথার উপরে, ছো মারছে অনবরত এদিক ওদিক হতে। অতিষ্ঠ হয়ে জন কয়েক পরিবেশনকারী পুরি মিঠাইয়ের ঝুড়ি নামিয়ে রেখে ছোট ছোট টিনের আয়না এনে ধরল রোদে। সূর্যের আলো ঠিকরে ওঠে আয়নার গায়ে, দেখে চিল কাক পালায় ভয়। বলি, বর্দি, এ বড় মজার এক ফন্দি তো, ফিরে গিয়ে লাগাবো কাজে, ক্রিয়াকর্মে চড়ুই ভাতের উৎসবে। গীতা শ্লোক থামতে একজন ঘুরে ঘুরে দেখলেন সবার পাতে সবকিছু পরিবেশন করা হয়েছে কিনা। দেখে শুনে তিনি সংকেত করতেই শিঙা ফুঁকে উঠল, ঘণ্টা বাজল। সঙ্গে সঙ্গে সাধুদের খাওয়া শুরু হলো। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলেন সাধুরা, রোদে পিঠ মাথা পুড়িয়ে খাবার সামনে নিয়ে। এত লোকের পরিবেশন করা তো অল্প সময়ের কথা নয়। এত আগ্রহ নিয়ে কি খান সাধুরা ভাণ্ডারায়, একবার খেয়ে দেখতে ইচ্ছে যায়। শশী মহারাজকে বলেওছিলাম সেদিন, শুনে তিনি অসন্তুষ্ট হলেন। বললেন, ভিক্ষালব্ধ খাবার, আপনারা গৃহী লোক, খেতে যাবেন কেন সব? না না, ছি। অথচ উগ্র কৌতূহল। মন্দিরের উঁচু দাওয়ায় বসে সাধুদের খাওয়া দেখতে দেখতে যুক্তি যোগাই বনে, দোষ কি তাতে? খাওয়া শেষ হলো। শেষ হলেই যে হুড়মুড় করে উঠে পড়া তা নয়, একেবারে মিলিটারি ডিসিপ্লিন। খাওয়া শেষ হলেও বসে রইলেন যে যার জায়গায়। আবার সেই রকম করে একজন ঘুরে ঘুরে দেখলেন সবার খাওয়া শেষ হয়েছে কিনা। দেখে আবার তিনি সংকেত করলেন, আবার শিঙা বাজল, ঘণ্টা পড়ল। একসঙ্গে সাধুরাও সব উঠে পড়লেন পাত ছেড়ে। দলে দলে তাঁরা বেরিয়ে গেলেন ফটক দিয়ে। শুকনো শাকনা খাওয়া, খুঁড়ির জলে আঙুল ডুবিয়ে মুখে বুলিয়ে নিয়েছেন খালি পাতে বসে থাকবার কালে। জটাজুটো গেরুয়াধারীদের ভরার জায়গা ফাঁকা হয়ে গেল নিমেষে। পড়ে রইল কেবল সারি সারি শালপাতা আর মাটির খুঁড়িগুলি গড়াগড়ি দিতে দিতে। আমাদের আর তারা কি, বসেই থাকি। বলি, দেখি না আর কি কি হয় না হয়। নাগা সন্ন্যাসী কিন্তু দেখলাম না ভাণ্ডারায়। বর্দি বললেন, শুনেছি এসব সামাজিক ব্যাপারে নাগারা নাগা হয়ে আসতে পারেন না, নিদের একটা কৌপিন পড়তে হয়, তাই চেনা মুশকিল কে নাগা কে নয়। দুই বৃদ্ধ সাধু ফোকলা দাঁতে হাসতে হাসতে উঠে এলেন মন্দিরের চাতালে। মুখোমুখি বসে গল্প জুড়লেন কত কি। বহুদিন পরে দেখা দুজনের, খুশি উপচে পড়ে কথার ফাঁকে ফাঁকে। একজন বাঙালি, একজন পাঞ্জাবি, একজনের বর্ণ গৌর, একজনের শ্যাম। একজন গিয়েছিলেন উত্তরে তিব্বতে, একজন দক্ষিণে সমুদ্র তটে। দুদিন আগু পিছু এসেছেন হরিদ্বারে, আজ পুনর্মিলন এই সমষ্টি ভাণ্ডারাতে। তিব্বত ফেরত যিনি, তাঁর গায়ে এখনো মোটা কম্বলের আলখাল্লা হাঁটু অবধি লম্বা, কোমরে পাটের পাকানো দড়ি বাঁধা। আর দক্ষিণ ফেরত যিনি, তাঁর খালি গায়ে একটি গেরুয়া চাদর, পরনে সুতির কাটা কাপড়। সাধুরা বেশিরভাগ একখানা ধুতি কেটে দুখানা করে ব্যবহার করেন, একটি পরেন, একটি গায়ে জড়ান। সাধু দুজন নিজের নিজের ভ্রমণ বৃত্তান্ত বলতে বলতে তেমনিভাবেই মুখ ভরা হাসি নিয়ে উঠে গেলেন। কত কথা এত অল্পেতে শেষ হয় কি? চলতে চলতে বলবেন পথে।
ছোকরা সাধু এক গড়াগড়ি দিচ্ছিল একধারে। এত মন্ডা খেয়েছে, উঠবার উপায় নেই, বলছে সঙ্গীকে। হিন্দি কথায় বাঙাল টান শুনে বর্দি সুধন, বাড়ি কোথায়? সে বলে, হামারা বাড়ি হোতা অমুক গ্রাম মে। বর্দি বললেন, আ কপাল, এই যে তিপড়াই বেটা, দেখো নাই সেবার ত্রিপুরা যাবার পথে ওই গ্রামটা বাঁয়ে রেখে ঢুকলাম, সুশীর শ্বশুর বাড়িও তো ওই গ্রামেই। ছোকরা সাধুর দিকে ফিরে বর্দি বলেন, তা হিন্দি বাদ বলতা কাহে, বাংলাই কও। দেশি লোকের মুখে দেশি কথা শুনে সে ভারী খুশি। এক গাল হেসে উঠে বসে তাড়াতাড়ি, বলে, বামুনের পোলানু আমি, ছেইলা বেলাই বাড়ি ছাড়ছি, মায় কান্দে বাপে কান্দে, আর ফিরি নাই দেশে। বড় কাম করছো, তা লেখাপড়া কিছু করছিলানি? পেটে একটু বিদ্যা ঢুকছিল নি? হ, ক্লাস 4 অব্দি পড়ছিলামই, কতকটা বিদ্যা শিখছি বই কি গুরুর কৃপায়। ইংরাজি অক্ষরও চিনি কুচকুচ। বড় খুশ লাগলো মন মেয়ে আপনার সাথে কথা কইয়া। কতদিন থাই কোথায়, প্রসাদ পাইছেন নি? মাথা নেড়ে বলি, না, কে আর দিল বলো। শুনে সে ছুটল লাফে লাফে রান্নাবাড়ির দিকে। বর্দি বলল, এ আবার কি ফ্যাসাদ ঘটালো দেখো দেখি। প্রসাদ নিয়ে কি শেষে বিড়ম্বনায় পড়ব? এখানে বসে তো খাওয়া হবে না, সেবাশ্রমেও নিয়ে যাওয়া চলবে না। যদি তাঁরা কেউ দেখে ফেলেন, কি মনে করবেন? ছি। বলি, ঢাকা ঢুকি দিয়ে রেখে দেব তাঁবুতে, বিকেলে যখন যাব হরিদ্বারে গঙ্গার ঘাটে বসে খাবো, কে দেখতে আসবে? বলতে না বলতে দেখি সে পাতার ঠোঙা ভরা প্রসাদ দুহাতে আঁকড়ে ধরে ছুটে আসছে এদিকে। দুটো চিল সঙ্গ নিয়েছে মাথার উপরে। তাড়াতাড়ি হাতের খাবার বুকে চেপে উপর হয়ে খাবার বাঁচালো। তবু বাগ মানে না চিল। উত্তক্ত সে এবারে গায়ে জড়ানো কালো কম্বলটার নিচে দুহাত ঢুকিয়ে নিল। দেখে নাক সিঁটকে উঠি। রাম ও রাম, কত না জানি ধুলোবালি পড়ল খাবারে। একমাত্র কম্বল, যেখানে সেখানে রাখে পেতে ঘুমোয়, দরকার নেই অমন প্রসাদে। বলি, চলো ভেগে পড়ি ও আসবার আগে। প্রসাদে অশ্রদ্ধা সয় না বর্দির। বলেন, প্রসাদ প্রসাদী, ওসব কথা বলতে নেই মুখ ফুটে। এক গাদা পুরি কচুরি মন্ডা তরকারি সামনে ধরে দেশি লোকদের আপ্যায়ন করল দেশি সাধু হাসি মুখে। বলে, তরকারিটা আরো খানিক আনবার ইচ্ছা ছিল, পাতায় ধরল না। উচ্ছ্বাসে রাস্তা পর্যন্ত এগিয়ে আসে সে। বলে, আবার আপনাদের দেখবার স্বাদ রইল চিত্তে। দেখি তাঁর কৃপা থাকলে এই ভিড়ের থনেও খুঁজা বাইর করমু। রইলেন তো আরো কিছুদিন এখানে। ব্রহ্মকুণ্ডের পাড়ে দোকানগুলিতে গাদা গাদা রসুই, ডালডা, হ্যাম, বেকন, মাখন, জেলির খালি টিন মুখ বাঁধিয়ে ঝুলিয়ে রেখেছে দোকানি। ঠুংঠাং টিন পিটিয়েই চলেছে অনবরত সে মাঝখানে বসে। যাত্রীরা সস্তার এই টিন কিনে ইচ্ছে মতো কম বেশি জল ভরে নিয়ে যায় নিজের দেশে। উছলে পড়বার ভয় নেই। দোকানির সঙ্গে চুক্তি বাঁধা থাকে, জল নিয়ে পাড়ে উঠে এলেই ঝালাই দিয়ে টিনের মুখ বন্ধ করে দেয়। একেবারে দেশে ফিরে গিয়ে কেটে খুলতে হয়। বর্দি বললেন, অনেক জল নিতে হবে আমাদের। জনে জনের গঙ্গা জলিতে এখান থেকে জল না ভরে এই রকম দুটো টিনে জল ভরে নেওয়াই তো সুবিধের। পরে এ থেকেই ঢেলে ঢেলে দিতে পারবো সবাইকে। বেছে বেছে 5 সেরি ডালডার দুটো খালি টিন কেনেন তিনি। ফুটো ফাটা নেই তো টিনে? না, যাচাই করে পয়সা দেওয়া কি ঠিক? ব্রজরমণকে পাঠানো হয় ঘাটে, টিন হাতে দিয়ে জল ভরে দেখতে। 1 মিনিট 2 মিনিট করে 15 মিনিট হয়ে 20 মিনিট হলো। ব্রজরমণ ফিরে আসে না। ওই তো ঘাট, ওই জল, এত সময় লাগে কিসে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্তি জাগে। আধ ঘন্টা উতরে যায়। দোকানে বর্দিকে রেখে আমি দাদা এগিয়ে যাই। জমাট ভিড় ঘাটে। পাড়ে দাঁড়িয়ে আবাল বৃদ্ধ বনিতা ঝাঁকে ঝাঁকে ঝুঁকে পড়ে কি যেন দেখছে এক মনে। ভিড়ের কাঁধ ডিঙিয়ে উঁকি মারি আমিও গিয়ে। বাঁধানো ঘাট সিঁড়ি ধরে নেমে গেছে নিচে। জলের কাছাকাছি চওড়া সিঁড়িটাতে দাঁড়িয়ে নাগা সন্ন্যাসী এক খেলা দেখাচ্ছে ঝকঝকে লম্বা বর্ষা হাতে নিয়ে। প্রথমে ঠাহর হয়নি, পরে বুঝতে পারি এ যেমন আশ্চর্যের তেমনি বিভৎস অশ্লীল।
অথচ খোলা ঘাটে জনসমক্ষে নিঃসংকোচে হেলা ভরে দেখাচ্ছে একজন, আর উদ্গ্রীব হয়ে দেখছে দর্শকরা পাশাপাশি বৌঝি নিয়ে। দাদা ডাকলেন, চলে এসো, হঠযোগের ব্যাপার ওসব। কৌতূহলের নিবৃত্তি নেই। বড়দিকে দেখাতে হবে, টানতে টানতে নিয়ে আসি তাঁকে। কসরত শেষ হয়ে যায় ততক্ষণে। নাগা এবার গঙ্গা জলে হাত মুখ ধোয়ে, রুদ্রাক্ষের মালার গোছা পৈতের মতো গলার দুদিকে ঝুলিয়ে দেয়, কোমরে একগাছি সাদা সুতো বাঁধে, ডান হাতে তাগা পড়ে। আলো লেগে গোল চাকতি চিকচিক করে ওঠে। সোনার না কি ওটা? সাজ হয়ে যেতে বর্ষা হাতে নিয়ে এবার নাগা ঘুরে বেড়ায়, বীর দর্পে এক একটা সিঁড়িতে পা দেয়। জনতা ছত্রভঙ্গ হয়ে সসম্মানে পথ ছেড়ে দেয়। গঙ্গার আরতি হবে এখনই। হরকি পৌরিতে এসে বসি, সামনাসামনি দেখতে পাবো ভালো। সাঁঝের আঁধার ঘনিয়ে আসতে ব্রহ্মকুণ্ডের ঘাটে আরতির প্রদীপ জ্বলে ওঠে। 3 পাণ্ডা 3 হাতে 3 প্রদীপ নিয়ে নেমে আসে নিচে, দাঁড়ায় শেষ সিঁড়িটার উপর। ধীরে ধীরে বাঁ হাতে ঘণ্টা বেজে ওঠে, ডান হাতে আরতি শুরু হয়। ঘিয়ের প্রদীপ হাওয়া লেগে জ্বলতে থাকে উঁচু হয়ে। সেই আলো ঢেকে দেয় 3 পাণ্ডার মাথা গা কালো ছায়া ফেলে। এপার হতে দেখি কেবল আলোর শিখার 3টি চূড়া যেন উল্লাসে অস্থির, শূন্যে অন্ধকারের বুকে। বড়দি কোন ফাঁকে অন্তর্ধান করেছিলেন, হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন, 2 হাতের 2 মুঠ বন্ধ। বললেন, আরতির অগ্নি স্পর্শ করে এলাম, তোমাদের জন্য এনেছি, এই নাও। বলে 1 মুঠ খুলে আমার মাথায় বুলিয়ে দিলেন, আর মুঠের আরতির অগ্নি দাদার কপালে ছোঁয়ালেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।